আওয়ামী লীগ কি সামনের দিনে মাঠে আসার বা রাজনীতির সুযোগ বড় হচ্ছে বলে মনে করেন? আমার বয়স যত, আওয়ামী লীগের বয়স তার দ্বিগুণ, মানে মোটা দাগে আর কি। হ্যাঁ, সো আমি প্রজ্ঞা শব্দটাই দলের ব্যাপারে বলতে পারি না, এটা অডাসিটি। আমি তার রাজনৈতিক সিদ্ধান্ত বা বিচক্ষণতা পর্যন্ত বলতে পারি। তারা যদি এখনো মোটা দাগে একটা সরিও বাংলাদেশের মানুষকে বলে, এটা কিন্তু তাদের জন্য বিরাট বড় মাইলেজ হবে, বিরাট বড় মাইলেজ। পরাশক্তি এবং রাষ্ট্রীয় বাহিনী কখনো কারো আপন হয় না। এদের উপর যদি আপনি নির্ভর করতে শুরু করেন, আপনাকে লাইফ দিয়ে এর মূল্য চোকাতে হবে। সো আমরা কোনটার উপর নির্ভর করছি এই মুহূর্তে? আপনি আমরা বলতে কাদের বোঝাচ্ছেন? বাংলাদেশের জনগণ। আমরা এখন আল্লাহর উপর নির্ভর করছি। বাংলাদেশের জনগণ বা সরকার সারা জীবন আল্লাহর উপরে নির্ভর করেই চলেছে। আমাদের আসলে সেরকম অসাধারণ কোনো সরকার আসে নাই, বা মানে সেরকম অসাধারণভাবে কোনো রাষ্ট্রনায়কের হাতে দেশ পড়ে নাই জিয়াউর রহমান সাহেবের 3 বছর ছাড়া, যে আমরা বলতে পারবো যে আমরা সরকারের উপর নির্ভর করি। আমাদের চালায় আল্লাহ। আল্লাহর হলা সব, আল্লাহর হলা একদম। এখন আল্লাহর হলা। হ্যাঁ, আপনি যদি সরকার নিয়ে প্রশ্ন করেন সেটা ভিন্ন আলাপ। আমি জনগণের কথা বললাম আল্লাহর উপরে। তাইলে এবার সরকার নিয়ে প্রশ্ন করতে, সরকার ওই যে আমি সাবধান বাণীটা দিলাম যে কোন অংশ, দুই জায়গা থেকে মানে দুইটা পাওয়া গেছে। হ্যাঁ, এই 1 মাসের বাচ্চাকে নিয়ে তো আমি এর বেশি কমেন্ট করতে পারবো না। আমি এটা বলতে পারি যে তুমি যদি এই বাচ্চাকে মাটিতে ঠান্ডায় শোয়ায় রাখো, নিউমোনিয়া হবে। না, এই বাচ্চার মা কে, খালাকে? মা খালা তো যারা দায়িত্বে আছেন, মানে হ্যাঁ, কে বেশি দায়িত্বে আছে? না, এই সরকারের দায়িত্বে কে বেশি আছেন এই দুই পক্ষের মধ্যে? না, মানে সরকারের দায়িত্বে আছেন, প্রধানমন্ত্রী আছেন, ক্যাবিনেট আছে, মন্ত্রিসভা আছে, দল আছে। সামরিক যে অংশটা আপনি বললেন এবং পরাশক্তি। না না না, আমি ওটা বলি। আমি বলেছি যে সরকার যদি পরাশক্তি বা রাষ্ট্রীয় বাহিনীর উপরে, রাষ্ট্রীয় বাহিনী বলতে আমি প্রশাসনও মিন করছি, আচ্ছা, সরকারি প্রশাসনও মিন করছি, পুলিশ প্রশাসন এগুলো মিন করছি, এদের উপরে নির্ভরশীল হয় বা মনে করে যে তাদের সাথে আমার একটা লাভি ডাভি সম্পর্ক আছে, সো আই এম হিয়ার, এটা হবে সবচেয়ে বড় ইলিউশন। এবং এই ইলিউশনের মূল্য সরকারকে দিতে হবে খুব চড়াভাবে। এই জন্য আমি বলি সম্পর্ক হতে হবে মানুষের সাথে। আপনি কি মনে করেন যে মানুষের সাথে সম্পর্ক তৈরি করতে পেরেছে? মানে আমি বলতেই পারেন যে 1 মাস বয়সী সরকারকে দিয়ে আসলে সেটা করা যাবে না, কিন্তু এই দল তো মানুষের কাছের দল, রাজনীতির মাঠে লম্বা সময়ে রাজনীতি করে আসা, নানা রকম হেনস্থা হামলা মামলার ভেতর দিয়ে উঠে আসা একটা দল এই মুহূর্তে ক্ষমতায়, তাহলে তার কেন দূরত্ব তৈরি হবে মানুষের সাথে? যাতে না হয় সেজন্যই তো এই সাবধান বাণী। ডু ইউ ফিল যে হতে পারে? আমরা যে ঘটনাগুলো নিয়ে আলাপ করলাম, এই ঘটনাগুলো গুড ভাইব দেয় না, গুড ফিল দেয় না। হ্যাঁ, এবং এই ঘটনাগুলো যদি সামনে বাড়তে থাকে, এখন প্রশ্ন আসতে পারে বাড়তে থাকার আশঙ্কা আমি কেন করছি? তার কারণ আপনি যদি প্রথমে সচেতন না হন, আরও যখন ক্ষমতা সুসংহত হবে সময়ের সাথে, আরও যখন আপনি মনে করবেন চারপাশ থেকে আপনাকে মানে পিচ্চাপড়াচ্ছে, তখন তো আপনার পক্ষে সঠিক সিদ্ধান্ত নেওয়া আরও কঠিন হতে থাকবে। হ্যাঁ, সো এখন আপনার মোটিভটা কিন্তু শুরুতেই বরং বেটার থাকে, আস্তে আস্তে ওটা খারাপের দিকে যায় আমাদের দেশে, আমরা যে দেখেছি। কারণ শেখ হাসিনার ফার্স্ট পিরিয়ডটা 96 to 2001 was way better than 14 to 24. আবার যদি আপনি এই 8 থেকে 24 হিসাব করেন, 8 থেকে 14 was better than 14 থেকে 24. সো সময় যত যায়, ওই যে বাবল, ক্ষমতার একটা বাবল চারপাশে তৈরি হয়, তো এই বাবলটা আপনাকে যত ঘিরে ফেলতে থাকে তত আপনি ভুল করতে থাকেন। আপনি মনে করেন যে পরাশক্তি আমার সাথে আছে, আপনি মনে করেন যে প্রশাসন, পুলিশ বাহিনী, সরকারি রাষ্ট্রীয় বাহিনী আমার সাথে আছে, সংস্থাগুলো আমার সাথে আছে, ওরা আমাকে টিকিয়ে দেবে।
এটা হয় না আসলে। এবং ওটার পরে বাবলটা যখন ফাটা শুরু হয়, দ্যাটস আ ম্যাসাকার। আচ্ছা, এই যে বাবলটা যে ফাটা শুরু হয়, সেই বাবলটা ফাটার ক্ষেত্রে তো আসলে একটা বড় ভূমিকা রাখে জনগণ, এবং দ্বিতীয় ভূমিকাটা রাখে অন্যান্য রাজনৈতিক দলগুলো, আমরা বিরোধী দল যদি সেটাকে বলি। সেক্ষেত্রে আওয়ামী লীগ কত শক্ত দল হতে পারে, হতে যাচ্ছে, এবং আওয়ামী লীগ কি সামনের দিনে মাঠে আসার বা রাজনীতির সুযোগ বড় হচ্ছে বলে মনে করেন? আমি আপনাকে এটুকুই বলি, বাংলাদেশ থেকে, বাংলাদেশ বলে না, আপনি কোনো রাজনৈতিক দলকে আসলে কাগজে কলমে ব্যান্ড করে দিলে নাই করে দিতে পারবেন, এটা হয় না, অসম্ভব ব্যাপার। আমি এক্ষেত্রে দুটো উদাহরণ প্রায় দেই, যে জামাতকে তো নিষিদ্ধ করা হয়েছিল, বা জামাতকে সবচেয়ে বেশি সক্রিয় দেখা গেছে নিষিদ্ধর পরেই, তাই না? এবং জামাত ইতিহাসে তার সবচেয়ে বেশি ভোট এইবার পেয়েছে, সবচেয়ে বেশি আসন এইবার পেয়েছে তার ইতিহাসে। অন দি আদার হ্যান্ড মুসলিম লীগ বলে একটা দল কিন্তু বেঁচে আছে এখনো, কিন্তু আমরা তাদের কাউকে চিনি না, তাই না? সো একটা দলকে আপনি আসলে কাগজে কলমে নিষিদ্ধ করে কখনো তাকে ভ্যানিশ করতে পারবেন না, নাম্বার ওয়ান। নাম্বার টু, আওয়ামী লীগের ধরুন এই নির্বাচনে 50% ভোট তো হওয়ার কথা না। এত বছর পর নির্বাচন হচ্ছে, এটা তো আমি তো আশা করছিলাম 80% ভোট কাস্ট হবে, 80% ভোট কাস্ট হবে। তাও 50% কতটা সত্য আমি জানি না, কারণ এটা বলতেও আমার 2 দিন সময় লাগছে নির্বাচন কমিশনের। সো হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল নাম্বার? উই ডু নট নো। হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল পার্সেন্টেজ? উই ডু নট নো। ধরুন আমি আমার কনস্টিটুয়েন্সি বলি, দুপুরবেলা পর্যন্ত আমি দেখলাম ওমা এ তো দেখি 10-2 30%, 32% এরকম। আমি বললাম এই সর্বনাশকে আমার কপালে হচ্ছে না, এটা চারপাশেই হচ্ছে, বুঝছেন? পরে আমি বললাম যে তুমি নির্বাচন, আমার ছেলে মেয়েদের বললাম যে তোমরা নির্বাচন কমিশনের ওয়েবসাইটে গিয়ে দেখো তো যে ওরা কতটুকু 2 ঘন্টা পর পর আপডেট দেয়, ওখানে কি বললাম আপা ওইখানেও একই, ওই 32, 35 এইরকম। সো এত বড় অংশের মানুষ কারা যায় নাই ভোট কেন্দ্রে, এটা তো আমাদের বুঝতে হবে। সো এই মানুষগুলোকে আপনি নাই করে দিবেন কিভাবে? সো আওয়ামী লীগ ইজ ভেরি মাচ দেয়ার, আওয়ামী লীগ ওয়াজ দেয়ার, আওয়ামী লীগ ইজ ভেরি মাচ দেয়ার, অ্যান্ড আওয়ামী লীগ উইল বি দেয়ার। এখন আপনি বলেন আওয়ামী লীগ কতটুকু শক্তিশালী হয়ে ফিরে আসবে, এটা নির্ভর করে আওয়ামী লীগের রাজনৈতিক সিদ্ধান্তের উপরে। আমি প্রজ্ঞা শব্দটি বলবো না এ কারণেই যে আমার বয়স যত, আওয়ামী লীগের বয়স তার দ্বিগুণ, মানে মোটা দাগে আর কি। হ্যাঁ, সো আমি প্রজ্ঞা শব্দটাই দলের ব্যাপারে বলতে পারি না, এটা অডাসিটি। আমি তার রাজনৈতিক সিদ্ধান্ত বা বিচক্ষণতা পর্যন্ত বলতে পারি। তারা যদি এখনো মোটা দাগে একটা সরিও বাংলাদেশের মানুষকে বলে, এটা কিন্তু তাদের জন্য বিরাট বড় মাইলেজ হবে, বিরাট বড় মাইলেজ। এবং রাজনীতিতে আমি নিজেই বলি আবেগ ছাড়া রাজনীতি হয় না, কিন্তু খুব বেশি ঋজুতাও একটু সমস্যা তৈরি করে। রুমিন ফারহানারা কতখানি স্পেস দেবেন আওয়ামী লীগের জন্য? আমি তো একটা গরিব স্বতন্ত্র এমপি, আমি এরকম আরো স্বতন্ত্র যারা আছেন ওনারা তো কেবলার দিকে যাওয়ার জন্য অস্থির হয়ে আছেন। ও বাই দ্য ওয়ে, কেবলার ডাক পেয়েছেন? না, কেবলার ডাক পাইনি আলহামদুলিল্লাহ। মানে জিতে আসার পর কেবলার সাথে আমার আর কোনো ইয়ে নাই, জিতে আসার আগ পর্যন্ত রিকোয়েস্ট ছিল আর কি, জেতার পরে আল্লাহর রহমতে আর কোনো ইয়ে নাই। সো সংসদে তাহলে রুমিন ফারহানা কতটা কঠিন রুমিন ফারহানা হতে যাচ্ছে? রুমিন ফারহানা আগেও যেমন এখনো তেমন ভবিষ্যতেও তাই। সেক্ষেত্রে মানে রুমিন ফারহানার তো অনেকগুলো বাধা আছে একজন স্বতন্ত্র এমপি হিসেবে। প্রথমত নারী সংসদ সদস্য, কারণ আমরা জানি স্বতন্ত্র এমপিদের তার এলাকায় কাজ করতে গেলে নানা রকম জটিলতার মধ্যে পড়তে হয়। তো আপনার তো আরও বেশি পড়তে হবে আমি ধারণা করি, কারণ স্বতন্ত্র এমপি, নারী এমপি, তারপর হচ্ছে সেই দলের এমপি যেই দল থেকে আপনি বহিষ্কৃত, যারা এখন আবার সরকারে। কত কঠিন সামনের দিন রুমিন ফারহানার জন্য, যেই আশায় মানুষ আপনাকে ভোট দিয়েছিল। ক্যান ইউ ফাইট ফর দেম? আই উইল ফাইট ডেফিনেটলি। ওয়েল দেন উইল ইউ উইন? ও উইন করবো কিনা এটা সময় বলবে, তবে আমি টুথ অ্যান্ড নেল ফাইট করব ফর শিওর। দেখুন আমি ফাইটার, আমি ফাইট করতে জানি, আমি ফাইট করতে পছন্দ করি।
আমার জীবনে বিভিন্ন ক্ষেত্রে, আপনারা তো শুধু আমার রাজনীতির দিকটা জানেন, আমার আরো অনেক দিক আছে। একটা মানুষের জীবনে হাজার দিক থাকে। আমি আমার জীবনের প্রতিটা ক্ষেত্রে আমাকে ফাইট করতে হচ্ছে। আমার যখন কম সময় বয়স ছিল, অভিজ্ঞতা কম ছিল, আমি তখনও পরিচিত মানুষ হয়ে উঠি নাই, আমার জন্য ফাইটটা কঠিন ছিল। কিন্তু এই ফাইট করতে 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 আমি যুদ্ধের প্রেমে পড়েছি। আমি যোদ্ধা, আমি যুদ্ধকে ভালোবাসি। আমি সেফ সিকিউরড লাইফ আমার ভালো লাগে না। সেক্ষেত্রে কত কঠিন সামনের দিক? যত কঠিনই হোক, আই উইল ফাইট ইট আউট, ইনশাল্লাহ ইনশাল্লাহ। ইটস গ্রেট। এখন একটা জায়গায় একটু জানতে চাই যে আমরা আলাপ করছিলাম সামনের দিন আসলে সবার জন্য খুব সুখকর না, আর সরকার হোক, সরকারের বাইরে যারা হোক, এই যে যারা স্বতন্ত্র প্রার্থী, আমি এটা একটা লিটারালি একটা উদাহরণ দেওয়ার জন্য বলছি, যেমন ধরেন ব্যারিস্টার সুমন স্বতন্ত্র প্রার্থী ছিলেন, তিনি ব্যাপক মানুষের আসলে সমর্থন নিয়েই তিনি আসলে এমপি হয়েছেন, ততটা দলের কোনো দলীয় পরিচিতি ছাড়াই তিনি হয়েছিলেন। কিন্তু যখন এই জুলাই আসলো, আমরা দেখলাম ব্যারিস্টার সুমনকে এক ধরনের পক্ষ নিয়ে নিতে, এবং তিনি একটা দোষে দুষ্ট মানে তাকে দায়ী করা হলো। ধরেন উগ্রবাদের যে উত্থান এখন এই মুহূর্তে, উগ্র ডানপন্থার যে উত্থান আমরা দেখি, সেখানে একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে রুমিন ফারহানার ভূমিকা কি হতে পারে, কোন ভূমিকায় তিনি যেতে পারেন, আমরা যদি এই উদাহরণটা সামনে রাখি? আমি আমার একটা স্লোগান, আমার নিজস্ব একটা স্লোগান আমি সব জায়গায় দেই। আমি এমন একটা বাংলাদেশ চাই যেটা সবার জন্য বাংলাদেশ, সবার জন্য। আমার কনস্টিটুয়েন্সির একটা উদাহরণ আমি দেই সবসময়, ফারহানা, যে আমি এমন একটা এলাকার মেয়ে যেখানে সন্ধ্যাবেলা ওয়াজ হয়, রাত 3টা পর্যন্ত কীর্তন হয়, আর শীতকাল আসলে বাউল গানের আসর বসে, মেলা হয়। আমি হলাম সেই ভাটি এলাকার মেয়ে। এখানে বড় বড় বিল আছে, আমরা বর্ষাকালে আমি বিলের মাঝখানে গিয়ে বসে থাকি, সাদা বকগুলো আসে। সো আমি ওয়াজও যেমন শুনি, আমি অনেক রাত পর্যন্ত কীর্তনও শুনি। আমি আশা করি আপনি আপনার উত্তর পেয়েছেন। আমি আমার মতো করে বুঝে নিব, আপনি আপনার মতো করে বুঝে নেবেন, দর্শক দর্শকের মতো করে বুঝে নেবে।